হ্যালো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে নিউ ইয়র্ক সিটিতে কেন বাড়ছে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের তৎপরতা, অবিলম্বে সেন্সাস গণনা বন্ধ করতে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্টের রায়, 1 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্ক স্টেটে করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে 97%, ভুয়া আনএমপ্লয়মেন্ট ও এসবিআই ঋণ নিয়ে বিপাকে অনেকে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণে আক্রান্ত রোগী শনাক্ত, জনসন অ্যান্ড জনসন তাদের আবিষ্কৃত করোনার টিকা স্থগিত ঘোষণা করলো কেন, এই বিষয়গুলো আপাতত আমরা জানার চেষ্টা করব। আজকে ছাড়া থাকবে নিউজ আপডেট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর বি এম আতিকুজ্জামান উনি আছেন আমাদের সাথে, এবং নাজমুল হাসান আমাদের সাথে আছেন। একটু পরে আমাদের সাথে যুক্ত হবেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। আমরা প্রথমেই যারা প্যানেলে আজকে আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সময়ের জন্য। আমরা প্রথমে যাব নিউজ আপডেট জানার জন্য, দিনের নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান, আজকের দিনের নিউজ আপডেট জানার জন্য আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ আবু তাহের এবং জিয়া ভাই দেখতে পাচ্ছি, আতিকুজ্জামান ভাইকে এখনো দেখতে পাচ্ছি না, ওনার ছবিটা আসতেছে। যাই হোক, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকের আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মনে হচ্ছে সেটা হচ্ছে আজকে মেয়র ব্লাজিও একটি কথা বলেছেন, যেটি আমার কাছে মনে হচ্ছে মোস্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে এই সপ্তাহটি অর্থাৎ কারেন্ট উইকটাই হচ্ছে নিউ ইয়র্ক সিটির জন্য খুবই ডিসাইডিং একটা উইক, যে আমরা সেকেন্ড ওয়েভ হিসেবে যেটাকে বলা হয় এখন, আর সেটা নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক সিটি কি কন্ট্রোল করতে পেরেছি কি পারেনি সেটা ডিসাইড হবে এই সপ্তাহতেই। তবে আজকে গভর্নরের যে গভর্নরের বক্তব্যটা মোটামুটি বেশ আশাব্যঞ্জক। আমি এই জন্য বলবো যে গভর্নর বলেছেন যে হ্যাঁ, আমাদের সংক্রমণ বেড়েছে নিউ ইয়র্ক স্টেটে ঠিকই, কিন্তু এটা স্টেডি, এটা গতিটা খুব দ্রুত নয়, গতিটা খুব ধীর গতিতে। এবং উনি আজকে যে হিসেবটা দিয়েছেন তাতে মনে হচ্ছে যে মোটামুটি নিউ ইয়র্ক সিটি এবং আরো রকল্যান্ড কাউন্টি সহ আরো কয়েকটি ওয়েস্ট নিউ ইয়র্ক যেটাকে বলা হয়, আর সেই এলাকাগুলো যে সংক্রমণের বিষয়টি ছিল সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে সেটির গতিটা একটু থামানো গেছে, এবং আমি সেই হিসাবটা একটু পরে দিচ্ছি। আর মেয়র ব্লাজিও আজকে যে কথাটি বলেছেন যে যেটি খুবই আশাব্যঞ্জক আমি মনে করি, এই জন্য যে আমাদের সন্তানদের, আমাদের বাবা মাদের অনেকেই খুব উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন গত সপ্তাহে তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে, এবং সেখানে যে টেস্টিং করা হয়েছিল কোভিড-19 সন্তানদের স্কুলের বাচ্চাদের, আর সেটার রেজাল্টটা আজকে মেয়র দিয়েছেন, এবং সেটি খুবই আশাব্যঞ্জক। সেটি হচ্ছে যে 1751টি টেস্ট করা হয়েছে স্কুলে, যাতে ছাত্রও ছিলেন, স্টাফও ছিলেন, এবং প্রায় যতটুকু দেখতে পাচ্ছি 56 স্কুলে এটি করা হয়েছে। এই 1751টি টেস্টের ভিতরে অবিশ্বাস্য হলো সত্য, মাত্র একজন পজিটিভ চিহ্নিত হয়েছে, অনলি 1%, এবং সেটি গত সপ্তাহে পুরো স্কুল চালুর এক সপ্তাহ যেটা ছিল সেই টেস্টটা করা হয়েছে। এবং 56 স্কুলে, যদিও নিউ ইয়র্ক শহর স্কুলের সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু 56 স্কুলে এটা করা হয়েছে, স্যাম্পল হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। 1751 জনের ভিতরে 1 পজিটিভ। আর নিউ ইয়র্ক সিটি যে হিসাবটা মেয়র আজকে প্রায় 4 দিন পরে দিলেন, তাতেও দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির অবস্থা মোটামুটি স্টেবল, খুব ভালো বলা যাবে না, বাট স্টেবল। একেবারে আশাহত কিংবা হতাশ কিংবা উদ্বেগ উৎকণ্ঠা থাকার মতো এখনো তেমন কিছু হয়নি, যদিও কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেটর বলছে যে একটু ঊর্ধ্বমুখী। যাই আমি হিসাবটা একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে গত পরশুদিন পজিটিভ চিহ্নিত হয়েছেন হসপিটাল অ্যাডমিশনে ভর্তি হয়েছিলেন 59 জন, যাদের ভিতরে 25% কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন। আর নতুন কোভিড কেস এইটি একটু বিপজ্জনক সীমার কাছাকাছি চলে এসেছে। আমরা জানি যে 550 হচ্ছে বিপজ্জনক সীমা, কিন্তু সেটি গতকাল আজকে মেয়র যে হিসাবটা দিয়েছেন গতকালের হিসাবে, সেটি দেখা যাচ্ছে 520, অর্থাৎ 30 জনের নিচে আছে এখনো। 30 জন, 550 হচ্ছে লিমিট, মোটামুটি লিমিটের কাছাকাছি চলে এসেছে নতুন কোভিড কেস, যেটা যে ইন্ডিকেটরটা বলা হচ্ছে। তবে টেস্টিং এর রেজাল্টটি খুবই ভালো, টেস্টিং করা হয়েছে, টেস্টিং এর পজিটিভ চিহ্নিত হয়েছে নিউ ইয়র্ক শহরে
1.90%, এবং 7-day অ্যাভারেজে কিন্তু সেটা 1.46%। অর্থাৎ সেক্ষেত্রেও মোটামুটি বিপদসীমার অনেক নিচে আছে। আমরা জানি বিপদসীমা টেস্টিং এর, পজিটিভ টেস্টিং এর বিপদসীমা ধরা হয়েছে 3%। সেখানে সব এলাকা মিলিয়ে কিন্তু নিউ ইয়র্ক শহরে এখন পজিটিভ চিহ্নিত আছেন 1.90। আর গভর্নর তো বলেছি আমি যে গভর্নর বলেছেন যে স্টেডি আছে, স্টেবলও আছে, গভর্নর বলার চেষ্টা করেছেন। তবে গভর্নর আজকে যে তথ্যটা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট করা হয়েছে 99,070 টেস্ট, এবং তাতে পজিটিভ চিহ্নিত হয়েছেন 1,393, এবং তার পজিটিভ পার্সেন্টেজ যেটা হচ্ছে 1.4%, যেটা এর আগের দিন ছিল 1.07%। এবং আরেকটা জিনিস যেটা হসপিটালে ভর্তি হয়েছেন গতকাল নিউ ইয়র্ক স্টেটে এই কোভিড-19 আক্রান্তে, তাদের সংখ্যা ছিল প্রায় 923, যেটা এর আগের দিন ছিল 878। অর্থাৎ সেখানেও কিছু রোগী বেড়েছে, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 11 জন, এর আগের দিন ছিল 12 জন। এবং আজকে গভর্নর যে হিসাবটা দিয়েছেন তাতে কোভিড-19 এর যে রেড জোন যেটাকে আমরা বলা হয়, যেখানে এখন মোটামুটি লকডাউন আছে, আর সেই এলাকাগুলোর যদি বাদ দেওয়া হয় তাহলে নিউ ইয়র্ক স্টেটের পজিটিভ চিহ্নিত হয়েছেন কোভিডে 1.2%, যদিও এর আগের দিন ছিল সেটা 1.05%। আর শুধু রেড জোন এলাকাগুলোতে সেটি পজিটিভ চিহ্নিত হয়েছেন 4.3%, যেটা এর আগের দিন ছিল 3.7%। অর্থাৎ সেখানে কিছুটা বেড়েছে, এবং সেই বিষয়টা নিয়ে গভর্নর আজকে বলেছেন যে তারা স্বাস্থ্য, নিউ ইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট এবং সিটি এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যতটা সম্ভব সেখানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন টেস্টিং এবং ট্রেসিং এর মাধ্যমে। যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন, পজিটিভ চিহ্নিত হচ্ছেন, তাদের আইসোলেশনের মাধ্যমে যাতে সংক্রমণটা না বাড়ে সেই পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। যে আজকে আরেকটি খবর যেটি এসেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি সংক্রমণের হার বাড়ছে, এবং সেই হিসাবে দেখা যাচ্ছে যে গভর্নরের তথ্য অনুযায়ী সেটা হচ্ছে যে ইউএস মিড ওয়েস্ট এবং ইউএস এর মাউন্টেন ওয়েস্ট, এই সব স্টেট মিলিয়ে 13টি স্টেটে সেটি বেড়েছে, এবং সেইখানে রেকর্ড আগস্ট থেকে এ পর্যন্ত মোটামুটি সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে রয়েছে, এবং সেখানে ইতিমধ্যে এই 13টি স্টেটে রেকর্ড পরিমাণ মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে। এবং এর কারণে হয়তো গভর্নর আজকে নতুন আরেকটি নির্দেশনার মাধ্যমে ওহাইও, মিশিগান এবং ভার্জিনিয়াকে নিউ ইয়র্ক স্টেটের কোয়ারেন্টাইন লিস্টে যুক্ত করেছেন। এই নিয়ে প্রায় 35টি এবং আজকের 3টি, মোট 38 স্টেট থেকে যারা নিউ ইয়র্কে আসবেন, তারা নিউ ইয়র্ক বাসিন্দা হোক আর নিউ ইয়র্কে বেড়াতে আসেন, যেভাবে আসেন তাদেরকে 2 সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটি নির্দেশনা, যেটি গত প্রায় 5 সপ্তাহ তো বেশি সময় ধরে বহাল রয়েছে। আজকে আরেকটি জিনিস ভ্যাকসিনের ব্যাপারে আজকে একটি উল্লেখযোগ্য খবর আমি বলবো যে আমরা এতদিন রাষ্ট্রপ্রধানের কোভিড-19 আক্রান্ত হওয়ার কথা বলেছি, বিভিন্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোভিড-19 আক্রান্ত হওয়ার কথা বলেছি, কোভিড-19 আক্রমণের ক্ষেত্রে কাউকে বাদ বিচার করে না। আজকে পৃথিবীর সবচেয়ে একজন জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি কোভিড-19 পজিটিভ চিহ্নিত হয়েছেন বলে আজকে ঘোষণা দেওয়া হয়েছে। মোটামুটি সব ধরনের ক্ষেত্রেই কোভিডের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি হচ্ছে যে যেটা একটু আগে তাহারও বলেছে, যেটি গতকাল রাত্রে আমি বলতে ভুলে গিয়েছিলাম আসলে, সেটি হচ্ছে যে জনসন এন্ড জনসনের যে ভ্যাকসিন ট্রায়ালটি বন্ধ রাখা হয়েছে সাময়িকভাবে, কারণ তাদের ট্রায়ালের একজন ভলান্টিয়ার বেশ অসুস্থ হয়ে পড়েছেন, এবং সেই বিধায় তারা এই জনসন এন্ড জনসন তাদের ভ্যাকসিনের যে ট্রায়াল পর্বটি সেটি বন্ধ রেখেছেন সাময়িকভাবে। এবং বেশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটা অস্বাভাবিক কোনো কিছু নয়, এটা স্বাভাবিক যে ভ্যাকসিনের সময়, ভ্যাকসিন গ্রহণ করার সময় অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন, এবং সেটা নির্ধারণ করার জন্যই কিন্তু এই ট্রায়ালগুলো করা হয়, এবং সেটা পরবর্তীতে শুধরানোর ব্যবস্থা করা হয়, সেটাকে ভ্যাকসিনকে আরো শক্তিশালী এবং আরো বেশি কার্যকর করার পদক্ষেপ হিসেবে এই ট্রায়াল পদ্ধতি আছে। অতএব আপাতত তারা বন্ধ রেখেছে। তবে আমরা আগেও জেনেছি যে অক্সফোর্ডের ভ্যাকসিনটি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল একজন ভলান্টিয়ার অসুস্থ হয়ে যাওয়ার পর, পরবর্তীতে সেই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। তবে সবকিছু মিলে যে খবরটি এখন সেটি হচ্ছে যে নভেম্বরের 3 তারিখের
আগে ইলেকশন, যেটি যুক্তরাষ্ট্র ইলেকশনের দিনের আগে কোনো ভ্যাকসিনের ঘোষণা আসার সম্ভাবনা এখন একেবারে নেই বললেই চলে। যাই হোক, মোটামুটি সেটি হচ্ছে খবর। এবং আজকে আরেকটি খবর হচ্ছে যে আমরা এতদিন বাজারে যারা হাঁটেন রাস্তাঘাটে দেখবেন যে KN95 নামে একটি মাস্ক অহরহ পাওয়া যাচ্ছে। চীন থেকে আমদানি করা এই মাস্কটি বিক্রি হচ্ছে। প্রথমে একটি মাস্ক $10 বিক্রি হতে দেখেছি, এখন সেটি $2-3 নেমে এসেছে। কিন্তু আজকে একটি গবেষণার খবর দেখা যাচ্ছে সেই KN95, আমি আবারও বলি, KN95 মাস্কটি কোনো কাজেরই না, কোনো কাজের মাস্ক না। এটি চীন থেকে বিপুল সংখ্যক আমদানি করা হয়েছে, বাট এটি এই করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে এফেক্টিভ নয় বলে আজকে একটি রিপোর্টের তথ্যটা বেরিয়েছে। এবং সেটি দেখা যাচ্ছে যে এই একটি গবেষণার পর যাচাই করে দেখা যাচ্ছে যে 70% মাস্ক যে এই কোনো কার্যকারিতাই নেই এই KN95, যেটি চীন থেকে আমদানি করা। এবং এটি অনেকে N95 মাস্ক, যেটি সার্জিক্যাল মাস্ক, মেডিকেল মাস্ক হিসাবে ব্যবহার করা হয়, সেইখানে সেই N95 এর সাথে এটি একটি প্রতিযোগিতামূলক অবস্থানে আছে। নামটা একটু সুইচ করে KN95 হিসেবে বাজারজাত করে N95 এর সামঞ্জস্য রাখা হয়েছে। কিন্তু আজকে একটু আগেই তো বললাম যে KN95 মাস্কটি কোভিড-19 সংক্রমণের ক্ষেত্রে কোন রকম প্রতিরোধ সৃষ্টি করে না। যাই হোক, এরপরে একটু এবার স্টিমুলাসের একটা কথা আসি। সুপ্রিম কোর্টেরটা একটু পরে বলছি। সেন্সাসের স্টিমুলাসের ব্যাপারে ফুটবল খেলার আজকে একটু আবার সাইড বদল হয়েছে। সাইড বদল বলতে এটাই বুঝাচ্ছি যে আজকে মিচ ম্যাককনেল রাজি হয়েছেন $500 বিলিয়ন একটি প্রস্তাব সিনেটে বিলে দিতে আগামী সপ্তাহে। কিন্তু ইতিমধ্যে হাউসের ডেমোক্রেটরা জানিয়ে দিয়েছে যে $500 বিলিয়ন কোনো বিল পাস করার ব্যাপারে হাউসের কোনো আগ্রহ নেই। তারা চান পুরো বিল। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলার চেষ্টা করেছেন আজকেও মিচ ম্যাককনেলকে যে গো ফর বিগ, কিন্তু মিচ ম্যাককনেল সেটাতে কর্ণপাত করছেন না। কারণ মিচ ম্যাককনেলের বক্তব্য অনুযায়ী যে সিনেট রিপাবলিকানরা বড় ধরনের কোন স্টিমুলাস প্যাকেজে আপাতত রাজি হচ্ছে না। তবে সিনেটের যে বিলটি থাকছে সেটি এর আগে $500 বিলিয়ন যে বিলটি ছিল সিনেটে অনেকটা তার মতোই, এবং সেখানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং PPP লোন এবং স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করার কথা বলা হয়েছে। কিন্তু এটিও ফুটবলের মতো একবার একদিকে যাচ্ছে, আরেকবার আরেক দিকে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল। তবে এখনো ডেমোক্রেটরা এবং সিনেটরা কোনোভাবেই ঐক্যমতে আসতে পারছেন না, যদিও হোয়াইট হাউস চেষ্টা করছে। কিন্তু কখনো যদি ডেমোক্রেটরা রাজি হয় কিন্তু সিনেট রিপাবলিকানরা রাজি হচ্ছে না, আবার সিনেট রিপাবলিকানরা রাজি হলে ডেমোক্রেটরা সেটা সরাসরি নাকচ করে দিচ্ছেন। তবে এই অবস্থায় এখনো আছে, তবে বলা যাচ্ছে না কি হয়, চেষ্টা চলছে। যাই হোক, প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য চান যে নির্বাচনের আগে তিনি এই ধরনের একটা বড় ঘোষণা দেওয়ার জন্য, যে তিনি রাজি করিয়েছেন সিনেটকে, সেটিও সম্ভব হতে পারে, এখনো বলা মুশকিল। তবে যাই কিছু সম্ভব হোক না কেন, ন্যান্সি পেলোসি মোটামুটি অনড় অবস্থানে আছেন। স্টেটের জন্য ফান্ডিং, আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং এককালীন $1200 স্টিমুলেশন প্যাকেজ, এই তিনটির কোনো একটি বাদ দিতে তারা রাজি নন। মোটামুটি এই হচ্ছে স্টিমুলাস বিলের অবস্থা। আর আপনারা তো জানেন যে $50,000, আমি আগেই বলেছি গত কয়েকদিন আগে, যে $50,000 নিচে যারা PPP লোন নিয়েছেন তাদের পুরোটাই মওকুফ করে দেওয়ার একটা প্রক্রিয়া ঘোষণা করেছে SBA কর্তৃপক্ষ। তবে এটার জন্য আবেদন করতে হবে এবং আবেদনের প্রক্রিয়ায় বেশ কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। তবে $50,000 নিচে যারা এই PPP লোন, অন্য কোনো লোন নাই, এই লোনের সাথে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। পেচেক প্রোটেকশন প্ল্যানের অধীনে তারা যে লোনটি নিয়েছিল, যে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন, সেটি মাফ করার কথা হচ্ছে, নট SBA লোন। SBA লোন মাফ করার কোনো কথা এখনো উঠেনি। আরেকটা হচ্ছে যে আজকে আরেকটি তথ্য পাওয়া গেছে যে এই কোভিড-19 এর কারণে যুক্তরাষ্ট্রের ইকোনমির প্রায় $16 ট্রিলিয়ন ঘাটতি হবে। আজকে একটা হিসাবে যেটি বলা হয়েছে $16 ট্রিলিয়ন ঘাটতি হচ্ছে, কারণ জিডিপির অনেকাংশেই হ্রাস পেয়েছে এবং তার ফলে এই ক্ষতিটি যুক্তরাষ্ট্রের ইকোনমিকে এখন পর্যন্ত যে অবস্থান রয়েছে তাতে স্বীকার করতে হচ্ছে। আজকে আরেকটি খবর হচ্ছে সেন্সাসের ব্যাপারে, যে কথাটি মেয়র আজকে সকালবেলায় আশঙ্কা প্রকাশ করেছিলেন তার সাংবাদিক সম্মেলনে, যে তিনি সকলকে রিকোয়েস্ট করেছিলেন, যদিও নিম্ন আদালতের একটি নির্দেশে সেন্সাস এখনো গ্রহণ করা হচ্ছে, কিন্তু এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে। মেয়র
এই কথা বলার কয়েক ঘন্টার ভিতরেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা এসেছে যে না, তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থানকে সমর্থন করছেন এবং অবিলম্বে এই সেন্সাসের কার্যক্রম বন্ধ করে দিয়ে দেওয়ার জন্য ট্রাম্প যে অনুরোধ করেছে সুপ্রিম কোর্টের অনুমতির জন্য, সেটি তারা দিয়েছেন। তারা স্টে করেছেন লোয়ার কোর্টের অর্ডার, যেটি লোয়ার কোর্ট এবং সার্কিট কোর্ট এবং ফেডারেল জাজ কোর্ট বলেছিল যে সেন্সাস 31শে অক্টোবর পর্যন্ত চলতে পারে, কিন্তু সেটি এখন আর চলবে না। যদিও কেসটি চলবে, কিন্তু আপাতত সেন্সাসের কর্মকাণ্ড বন্ধ রাখার ট্রাম্প প্রশাসনের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এবং ট্রাম্প প্রশাসন আবেদন করেছে এই বলে যে এর ফলে তাদের পক্ষে এই পর্যন্ত যে পরিমাণ মানুষ কাউন্ট করা হয়েছে, সেন্সাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই নাম্বারগুলো ক্রাঞ্চিং করে, অর্থাৎ নাম্বারগুলো যোগ করে 31শে ডিসেম্বরের সময়সীমার মধ্যে সেটি কংগ্রেস এবং প্রেসিডেন্টকে পাঠানো সম্ভব হবে। তবে মোটামুটি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে থেকে আর সেন্সাসের কাউন্টিংটা হচ্ছে না, এটি বন্ধ হয়ে গেল। এবং সুপ্রিম কোর্টের জাস্টিস সোনিয়া সটোমায়ার এই সুপ্রিম কোর্টের এই নির্দেশনার বিরোধিতা করেছিলেন, কিন্তু তার বিরোধিতা আমলে টেকেনি শেষ পর্যন্ত। আরেকটি জিনিস হচ্ছে, নতুন একটি খবর আমরা সবাই জানি যে অনেক কোম্পানিগুলো, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা বাসায় বসে কাজ করছেন এবং সেই প্রক্রিয়াটি এখনো বেশ মোটামুটি সতেজ এবং বেশ। এবার আজকে খবর আজকে দেখা যাচ্ছে যে বহু প্রতিষ্ঠান, বড় বড় কর্পোরেশন সহ সবাই আগামী সামার পর্যন্ত বেশিরভাগ কর্মীদেরকে বাসায় বসে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। বাসায় বসে কাজ করাটাকেই তারা বেশি গ্রহণীয় বলে গ্রহণযোগ্য বলে এখন মনে করছেন। এবং এটি মোটামুটি এর ফলে ইকোনমিতে একটা বড় ধাক্কা আসতে পারে, কারণ অনেক অফিস স্পেস খালি হয়ে থাকবে, সেখানে অনেকে অফিস স্পেস ছেড়েও দিচ্ছেন। এবং এর ফলে বিশেষ করে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় অনেক বড় বড় কোম্পানির অফিস এখন মোটামুটি ফাঁকা। তার ফলে ম্যানহাটনের বিজনেসগুলো ফাঁকা হয়ে দাঁড়িয়েছে, বিজনেসগুলো চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এই ব্যাপারে আজকে মেয়র, নিউ ইয়র্ক সিটির মেয়রের সাংবাদিক সম্মেলনে মেয়র স্মল বিজনেসকে কিভাবে হেল্প করা যায় আর সেটি কার্যকর করার ব্যাপারে, সাহায্য করার ব্যাপারে স্মল বিজনেসের মানুষজন, নিউ ইয়র্ক সিটির যে স্মল বিজনেস ডিপার্টমেন্ট আছে তার হেল্প চাইতে পারেন। আরেকটি খবর হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্টের একটি মেমোতে বলা হয়েছে যে ল্যান্ডলর্ডরা, বাড়ির মালিক, অফিসের মালিক, দালালের মালিক, ল্যান্ডলর্ডরা তাদের টেনেন্টের বিরুদ্ধে নন পেমেন্ট অফ রেন্টের মাধ্যমে ইভিকশন প্রসেসটা শুরু করতে, প্রক্রিয়াটা আদালতের মাধ্যমে শুরু করতে পারেন। তবে নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের যে নিষেধাজ্ঞাটা বহাল আছে আর সেটিও বহাল থাকবে, কিন্তু এর মাধ্যমে, কারণ আপনারা জানেন যে একটি ইভিকশন কেস কোর্টে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হতে কয়েক মাস লেগে যায় সাধারণত। এখন প্যান্ডেমিকের কারণে আরো বেশি সময় লাগবে, সেই জন্যই হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে ল্যান্ডলর্ডদেরকে সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা আদালতের প্রক্রিয়াটি অন্তত সম্পন্ন করতে পারেন। মেয়র, গভর্নরের নিষেধাজ্ঞাটি যখন উঠে যাবে তখন তারা যাতে সেটি কার্যকর করতে পারেন, এই কারণেই হয়তো ল্যান্ডলর্ডদেরকে সেই সুযোগটি দেওয়া হয়েছে মোটামুটি যারা। তবে একটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা আগেও বলেছি, এখনো বলছি, যে অনেক ল্যান্ডলর্ডই তাদের টেনেন্টদের সাথে এই ব্যাপারে নেগোশিয়েট করতে, একটা সমঝোতামূলক অবস্থানে আসতে আগ্রহী। তবে কিছু কিছু ব্যবসায়ী জানিয়েছেন যে তাদের ল্যান্ডলর্ডরা কোনো রকম ছাড় দিতে রাজি না, কোনো রকম আপোষ করতেও রাজি না। তবে সেই সমস্ত ব্যবসায়ীরা নিউ ইয়র্ক সিটির স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য এবং বিভিন্ন লিগ্যাল এইডের সাহায্য চাইতে পারেন, সেখানে তাদের জন্য সেই ব্যবস্থাটি রয়েছে বলে মেয়র আজকে জানিয়েছেন। আপাতত এই হচ্ছে খবর, পরবর্তীতে আবার কথা হবে আপনাদের সবার সাথে। ভালো থাকেন আপনারা সবাই। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে। প্রথমে আমি জানতে চাইবো যে টিকা, বাট এর আগে আজকে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকার দুটো রিপোর্ট আছে, আমি একটু আপনার কাছে জানতে চাইবো আপনার অপিনিয়ন। সেটা হচ্ছে যে হসপিটালাইজেশন ইনক্রিজ ইন নিউ ইয়র্ক অ্যামিড সেকেন্ড কোভিড-19 স্পাইক। একটা নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট আছে, আরেকটা রিপোর্ট আছে নিউ ইয়র্ক পোস্টেরই, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি প্যারামেডিক্স রিপোর্ট আপটিক ইন করোনা ভাইরাস কল। আপনার কি মনে হয়? না, এটা তো আমরা দেখছি যে নাজমুল অলরেডি বলছেন যে নিউ ইয়র্কে বাড়ছে, সবখানে বাড়ছে, আমেরিকাতে বাড়ছে, ফ্রান্সে, ইটালিতে, সবখানে, ব্রাজিলে বাড়ছে। তো খুব বেশি বাড়ছে না, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে যেন হঠাৎ করে যেন এটা ফ্লাড গেট ওপেন না হয় আর কি। তো বাড়বে আমরা জানি, যখনই মানুষ কেয়ারলেস হয়, মাস্ক পরে না, বাইরে যাবে, একটু তো বাড়বেই। তো সেটা যেন সারপ্রাইজ হওয়ার কিছু নাই।
আর আরেকটা ইনফরমেশন যে কি ইয়ে সেকেন্ড প্রশ্নটা কি? যে যেটা ছিল যে যে টিকা নিয়ে যেটা আমরা আলোচনা করেছিলাম যে টিকা, আচ্ছা জি টিকার ব্যাপার নিয়ে যেটা নাজমুল অলরেডি বলেছেন যে টিকা যে এই খুব শীঘ্রই হবে এটা আমরা জানি না, হবে না মনে হয়, কারণ এফডিএ বলেছে যে সেফ না হওয়া পর্যন্ত তার বাজারে ছাড়বে না, ট্রাম্প যতই লাফালাফি করেন না কেন। আর আরেকটা হচ্ছে যে জনসন জনসনের টিকাটার জন্য আমি খুব আশাবাদী ছিলাম, কারণ জনসনের টিকাটা একটা ডোজ লাগতো আর এটার জন্য কোনো ওই কোল্ড স্টোরেজ লাগতো না। মোস্ট অফ দ্য টিকাগুলো রাখার জন্য একটা বিলো ফ্রিজিং থাকার কথা, আমাদের গ্রামে গঞ্জে ওইটা ডিফিকাল্ট হবে, কিন্তু জনসনেরটা ছিল না। তবে ওরকম একটা দুইটা ইভেন্ট হবে, যেমন যেটা অক্সফোর্ডেরটা অ্যাস্ট্রাজেনেকাটা যে একটা ট্রানভার্স মাইলাইটিস হলো, যদিও অ্যাস্ট্রাজেনেকাটা আমেরিকাতে ওটা স্টাডিটা বন্ধ হয়েছে, কিন্তু ফরেন সব জায়গাতে এটা কিন্তু এখন হচ্ছে, এবং একটা দুইটা এগুলো হবেই আমরা জানি। হওয়ার পরে এটা নিয়ে কিভাবে কি করবে জানি না, কিছু রিস্ক থাকবেই, সব টিকাতে রিস্ক থাকে। আর বাকি টিকাগুলো প্রসেসের মধ্যে আছে মোটামুটি, তারা এখনো কোনো অ্যাডভার্স ভাবে রিয়াকশন দেখি নাই। তবে এনাফ 40 থেকে 60,000 ভলান্টিয়ারদের দেওয়া হচ্ছে এবং ফলো আপ করা হচ্ছে, এটা এখনো শেষ হয় নাই। তো আরেকটা খবর আসছে যে ওই অ্যান্টিবডির যে মনোক্লোনাল অ্যান্টিবডির যে টেস্ট, ওইটা নিয়েও তারা একটু চিন্তায় আছে যে এটার সেফটি কতটুকু হবে। তো এইসব জিনিস আমরা এক্সপেক্টেড এগুলো হবে। আমি আতিকে দেখতে পাচ্ছি, আতিক আমার ছোট ভাইয়ের মতো। তো আমি একটা জিনিস বলতে চাই আজকের এখানে, যে করোনা যখন শুরু হলো তো আমেরিকাতে কিন্তু ডাক্তাররা আমরা অনেক জিনিস ইনভলভ ছিলাম। তো এর মধ্যে আতিক মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশে জুমে সবাইকে ট্রেনিং, যখন বাংলাদেশে যায় নাই হি ওয়াজ ইনভলভ, আমাদের অনেকে ইনভলভ ছিল, কিন্তু আতিক ওয়াজ কনস্ট্যান্ট ইনভলভ ছিল। আরেকটা জিনিস যেটা এই সাদিয়া ফয়জুন্নেসা আমাদের কনসাল জেনারেল আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে অনেক লোক আটকে গেছিলেন যে প্লেন যেতে পারছেন না, ওদেরকে সার্টিফিকেট দিতে হবে। তো আমি বলায় আতিক সহ 10 জন সমস্ত আমেরিকাতে আমরা প্রায় 100 আটকে গেছে, ওদেরকে আমরা ফ্রি তোমার এই টেলিমেডিসিন করে না দেখে আমরা দিয়েছিলাম সার্টিফিকেট, যার জন্য তারা যেতে পেরেছিলেন। এটা স্ট্যান্ডার্ড, 2 মাস 3 মাস আটকে গেছিলেন। তো আমেরিকান বাংলাদেশি ডাক্তাররা কিন্তু অনেক জিনিস করেছেন যেটা পরে এক সময় তো আসবে। তো আতিকে দেখে আমার মনে হলো যে আই লাইক টু কংগ্রেচুলেট হিম, যে সে এখনো ইনভলভ, এবং আমরা দেশে অনেক কিছু করছি এবং অনেক জিনিস হচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে সবার জানা দরকার, যে আমাদের অনেকে মারা গেছেন আমাদের ডাক্তাররা নিউ ইয়র্কে, সবাই কিছু না কিছু করছে সাহস করে করে। তো ভ্যাকসিন সম্বন্ধে এটা বললাম। আর কোনো প্রশ্ন আছে? আর প্রশ্নটা হলো যে বাংলাদেশে করোনার যে প্রকোপ, এই প্রকোপকে আপনি কম্পেয়ার টু, আপনি যদি ইউনাইটেড স্টেট এর বাংলাদেশ কম্পেয়ার করেন, আপনি রোগ তো একই, কিন্তু প্রকোপ এবং তার ধরন এটা কেমন মনে হয় আপনার কাছে? আমাদের কাছে এটা একটু আশ্চর্য লাগছে, কারণ করোনা ভাইরাস গুলো ডিফারেন্ট স্ট্রেন আছে মনে হচ্ছে। এই যে যেটা ইদানিং যেটা বের হয়েছে যে নেভাদাতে একজনের 2বার ইনফেকশন হলো। তো আগে তো আমরা এটা শুনেছি অনেক আগে, এটা কোরিয়াতে শুরু হয়েছিল, এটা কি সেকেন্ড ইনফেকশন না এটা ইনফেকশনটা কন্টিনিউ করেছে, এই ব্যাপারে আমরা শিওর ছিলাম না। নেভাদাতে তারা ওই জেনোমিক ম্যাপিং করছে, জেনোমিক এভিডেন্স দিয়ে তারা দেখেছে যে এটা সেম ভাইরাস না। আর ওটা কি সেকেন্ড বার ইনফেকশন হলো না এটা এই ভাইরাসটাই একসাথে দুইটাই হয়েছিল, একটা ভালো হয়ে গেছে আর একটা কন্টিনিউ করছে। প্রবলেম হচ্ছে যে সেকেন্ড যেটা, ওটাতে তার সিমটম বেশি হচ্ছে, নেভাদার বদলে গেছে, ল্যান্ডসেটে বের হচ্ছে। কেন বলছি কথাটা, যে বাংলাদেশে আমাদের অনেক হওয়ার কথা, কিন্তু সেভাবে কিন্তু হয় নাই। যেমন স্লামে বা গার্মেন্ট ফ্যাক্টরিতে আমি একটা রিসার্চ করেছি, আমার আত্মীয় একজনের 15,000 গার্মেন্টের ওয়ার্কার, তাদেরকে 3 ফিটের বেশি কিন্তু তারা জায়গা দেয় নাই, 3 ফিটের মধ্যে থাকতে হয়েছে, মাস্ক দিয়েছে, তাদেরকে একসাথে খাইতে দেয় নাই, জানলার দরজা খুলে রাখছে, ওদের কিন্তু একজনকে হাসপাতালে পাঠায় নাই। তাদের 20 জন, 15,000 মধ্যে এভরিডে 20 জনের জ্বর হতো, বাড়িতে পাঠিয়ে দিত, 5 দিন পরে তারা আবার জয়েন করতো। এটা কেন হচ্ছে? এটা অনেকে বলে ইমিউনিটি বেশি, অনেকে বলে দিস এন্ড দ্যাট। আমি আমার অন্য এক্সপিরিয়েন্স আছে, আমি মনে করি এটা এক্সপ্লেনেশন আছে যে আমাদের বাইরের লোডটা এদের কম ছিল। কারণ গার্মেন্ট ফ্যাক্টরিতে অনেকে জানে না হিউজ ভেন্টিলেটর থাকে, যে গার্মেন্টের ওই ইয়েগুলো
যেন কটন ফাইবার গুলো যেন তারা ইনহেল না করে, এটা ইন্টারন্যাশনাল আইন। আর আমাদের ঢাকাতে যে অ্যাপার্টমেন্ট গুলো সেন্ট্রাল এয়ার কন্ডিশন, ওইখানে যদি নিচতলাতে কেউ কাশি দেয়, ওটা কিন্তু ওখানে ঘুরতেই থাকে, বেরোতে পারে না। ভেন্টিলেশন দরজা সব বন্ধ, মনে করে জানলা দিয়ে মনে ভাইরাস ঢুকবে, সব বন্ধ রাখে, যার জন্য ভেন্টিলেশন না থাকার জন্য বারবার ইনহেল করে বাইরের লোডটা বেশি নিয়েছে। কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু নাই, গ্রামেগঞ্জে বয়স্ক লোক আছেন কিন্তু কম। প্লাস স্ট্রেন যেটা বাংলাদেশে গিয়েছে ওটাতে ডেথ মানে ফ্যাটালিটিও মনে হচ্ছে কম। এটা জাস্ট এজাম্পশন, আমরা খুব ক্লোজলি দেখছি, এটাই মনে হচ্ছে যে অনেকে বলে যে আল্লাহর দোয়া, নিশ্চয়ই সেটা হবে। কারণ তবে সেকেন্ড ইনফেকশন যে নেভাডাতে যে সেকেন্ড ইনফেকশন যার হয়েছে তার কিন্তু বেশ মোস্ট সিমটোমেটিক হয়েছে। তো আমরা ঠিক জানি না সেকেন্ড টাইম অনেক ভাইরাস, যেমন অনেকে মনে হতো ডেঙ্গি যখন হলো, ডেঙ্গুকে আমরা ডেঙ্গি বলি, ডেঙ্গি যখন হলো অনেকে মনে করতো যে ডেঙ্গি সেকেন্ড টাইম হলে ফ্যাটালিটি বেশি হবে, কিন্তু আলটিমেটলি ওটা হয় নাই। তো এই জিনিসগুলো নিয়ে এখনো রিসার্চ হচ্ছে। তো আমি এখন থামি, আতিক অনেক কিছু বলবেন নিশ্চয়ই। আতিক ভাই আপনি তাহের, আমার একটা ইনস্ট্রাকশন আছে এখানে জিয়া ভাইয়ের কথার সাথে। জি আমি এই পয়েন্টটা বলতে ভুলে গেছিলাম, আসলে ছিল সেটি হচ্ছে যে এখন এই করোনা ডিফেন্সের ব্যাপারে নতুন একটা সিস্টেম তারা ডাক্তাররা এবং গবেষকরা তৈরি করছে। সেটা হচ্ছে যে একাডেমিক গ্রুপে এটা চেষ্টা করছে, সেটা হচ্ছে যে অল্টারনেট ডিফেন্স, যেটাকে বলা হয় ননোকলোনাল অ্যান্টিবডিজ। এবং এইটা প্রেসিডেন্ট ট্রাম্প যে ককটেলটা নিয়েছেন, যেটা রিজেনারেশন গ্রুপ যেটা করেছে, সেটার উপরে এখন ডাক্তাররা বেশ গবেষকরা এবং অনেক একাডেমিক লোকও এটার উপর গুরুত্ব দিচ্ছেন যে কিউর করার ক্ষেত্রে, কোভিড-19 কিউর করার ক্ষেত্রে দিস কুড বি এফেক্টিভ। আমি একটু বলি দুইটা জিনিস করার জন্য, যে অ্যান্টিবডি গুলো ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে চায়নাতে, উহানে কয়েকদিন আগে স্টাডি বেরোলো, দেখা গেলো যে ওদের অ্যান্টিবডি একদমই নাই। এটা কি ভেরি ডেঞ্জারাস ব্যাপার, যে ইনফেকশন হওয়ার পরে আমরা ধারণা যে অ্যান্টিবডি থাকবে, এরকম কিন্তু নাই। কিন্তু আমরা আশা করব যে ভাইরাসে মানে 2% আছে মাত্র, মানে আমরা যদি ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টিবডিটা থাকবে, কারণ রিজেনারেটেড যে অ্যান্টিবডি সেটা তো বেসিক্যালি ইনফেকশন থেকে হয় অথবা ভ্যাকসিন থেকে হয়। তো ওইটা যদি না সাস্টেন করে তাহলে আমাদের একটু ঝামেলা আছে। আর আরেকটা কথা আমি নাজমুলের ব্যাপারে KN95 সম্বন্ধে বলতে চাই, যে KN যেটা ইনফরমেশন আসছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট। নাজমুল যেটা বলছে হয়তো একটু ডিফারেন্ট, কারণ N95 যেটা আমরা বলি, 95 মানে কি, 95 মানে 95% ভাইরাস পার্টিকেলকে, অ্যারোজেল ভাইরাস পার্টিকেলকে তারা প্রোটেক্ট করে, এটাকে বলে, এই জন্য বলে N95 বলা হয়। তো K95, কেটা হচ্ছে চাইনিজ, ওদেরকে বলা হতো আমাদের N95 এর সমসাময়িক বা সমপর্যায়ে এফেক্টিভ। এখন দেখা গেছে যে 70% ওই মাস্কগুলো 95% কে আটকায় না। তার মানে এটা না যে তার 94% এফেক্টিভ না, এটা না, তার 70% এফেক্টিভ। 70% অফ দ্য টাইম 95% আটকায় না, আটকায় হয়তো 90%, কিন্তু এটাকে N95 সাথে তুলনা করা যাবে না। F95 FDA অ্যাপ্রুভড। এটা হচ্ছে কাদের জন্য? এটা আতিকের জন্য, আমার জন্য, যারা আমরা হাসপাতালে পেশেন্ট দেখছি। এটা তোমরা হয়তো দেখো না, এটা হচ্ছে শক্ত রকমের একটা মাস্ক, রেগুলার এটা বাইরে কেউ আমি পড়তে কেউ দেখি না। তো K95 মাস্ক কিন্তু তারা বলেছে যে ক্লিয়ারলি যে এটা হাই রিস্ক এরোজেল হয়, সবার কিন্তু এরোজেল হয় না। এরোজেলেশন যেখানে হয় সেখানে হেলথ কেয়ার ওয়ার্কাররা K95 না পরেই ভালো, কিন্তু এটা স্প্রেড করতে আটকায় ফর শিওর। তো ওটাকে 70% এফেক্ট, 70% মাস্কগুলো N95 এর মতো এফেক্টিভ না, এটা ছিল মেইন জিনিসটা। তো থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। জনাব BM আতিকুজ্জামান, আপনি তো শুনলেন আলোচনা, আপনার কি মনে হয়? অনেক অনেক ধন্যবাদ তাহের ভাই। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বড় ভাই অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, যাকে আমরা ডাকি সাদিক ভাই বলে। আসলে সাদিক ভাই আমাদের বাঙালি চিকিৎসক আমরা যারা আছি নর্থ আমেরিকাতে, আমি বলি যে সাদিক ভাই হলো আমাদের বটবৃক্ষের মতন। সাদিক ভাই যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমরা সেটা ফলো করি এবং সেটাকে আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই কোভিড ইনফেকশন সময়কালে যে বিপুল পরিমাণ কাজ আমরা করেছি বাংলাদেশে, তার বলতে পারেন যে একজন নির্দেশক ছিলেনই সাদেক ভাই। তো আমরা খুব গর্বিত যে উনি বললেন যে আতিক আমার ছোট ভাই, তো আমরা খুব গর্বিত যে উনি আমাদেরকে বলেন যে আতিক আমাদের ছোট ভাই। আমরা খুব গর্বিত যে আমি ওনার টিমের একটা অংশ আর কি। তো যে কথা বলছিলেন আপনি সেটা হলো যে দুটো জিনিস, আজকে দুটো খবর এসেছে। একটা খবর এসেছে যে ইলাই লিলি বলে একটা কোম্পানি, ওরা কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল। আমি আপনাদেরকে এর আগে
বেশ কয়েকটা অনুষ্ঠানে বলেছিলাম যে নিউ ইয়র্কের 3টা হসপিটালে প্রায় 750 জন রোগীর ভিতরে তারা একটা অ্যান্টিবডি টেস্ট করেছিল। তার মানে করোনা ভাইরাস যখন আক্রমণ করে আমাদের শরীর যে অ্যান্টিবডি তৈরি করে তারা একটা সিনথেটিক অ্যান্টিবডি তৈরি করেছিল, এবং তার মধ্যে একটা ছোট্ট অংশের রোগীর কিছু সাইড এফেক্ট হয়েছে এবং যে কারণে তারা স্থগিত করেছে। স্থগিত করা মানে এই না যে এটি একটি অকার্যকর অ্যান্টিবডি। এটি হলো আমেরিকাতে যে কোনো ভ্যাকসিন বলেন বা ওষুধ বলেন, যখন একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় তখন সেফটি হলো সবচেয়ে বড় জিনিস, এবং এই সেফটি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার সময় যদি কোনো রকম অসঙ্গতি হয় বা সাইড এফেক্ট হয় তখন কিন্তু যেটা করা হয় যে দে জাস্ট স্টপ ইট, এবং তারা দেখে যে আসলে কোথায় প্রবলেমটা হয়েছে, কিভাবে এটাকে সেভ করা যায়। তো পৃথিবীর অন্যান্য দেশ যেমন চায়না কিংবা রাশিয়ার সাথে আমেরিকার এটাই পার্থক্য যে এই যে প্রক্রিয়াটা যেটাকে আমরা বলি ফেজ 3 প্রসেস, সেটা কিন্তু আমেরিকায় চলছে, এবং এখানে যখনই একটা সাইড এফেক্ট হচ্ছে সাথে সাথেই প্রক্রিয়াটাকে স্থগিত করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে না। তারপর সেকেন্ড যে ভ্যাকসিনটার কথা আপনি যে এটা হয়েছে জনসন অ্যান্ড জনসনের, এবং সাদিক ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং ভ্যাকসিন, কারণ এই ভ্যাকসিনটাতে কোল্ড চেইন মেনটেন করতে গেলে খুব কড়াকড়ি কোনো ব্যবস্থা করতে হয় না, কারণ এতে সাব-জিরো টেম্পারেচারে এই ভ্যাকসিনটাকে রাখতে হয় না। তো আনফরচুনেটলি একটা পেশেন্টের একটা কমপ্লিকেশন হয়েছে এবং যে কারণে এটা আপাতত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনেকার এবং অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি, সেখানে কিন্তু দুটো রোগীর কিন্তু এরকম প্রবলেম হয়েছিল। একটা রোগীর মাল্টিপল স্ক্লেরোসিসের মতো একটা সিমটম ধরা পড়েছিল এবং দেখা গেছে যে এটা ভাইরাসের সাথে কোনো সম্পর্ক নেই, ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। এবং আরেকটা হলো ট্রান্সভার্স মাইলাইটিস বলে একটা রোগ ধরা পড়েছিল ভ্যাকসিনের দেওয়ার পরে, এবং ধরা হয়েছে যে এটা ভ্যাকসিনের জন্যই হয়েছে। তো এটা কিন্তু খুব সাময়িকভাবে করা হয়েছিল, এবং এরপরে কিন্তু ভ্যাকসিনটার যে টেস্ট এটা কিন্তু ইংল্যান্ড, ব্রাজিল এবং ভারতে কিন্তু কন্টিনিউ করছে। শুধুমাত্র আমেরিকাতে এফডিএ এখনো ফার্দার টেস্টিং এর জন্য ওটা বন্ধ রেখেছে। আপনি শুনে খুশি হবেন যে জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিনটা প্রায় 60,000-এর বেশি, 60,000 মানুষের বেশি কিন্তু পেয়েছে, এবং একটি মাত্র রোগী যার সাইড এফেক্ট ধরা পড়েছে সেই জন্য স্থগিত করা হয়েছে। তার মানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে ভ্যাকসিন এই যে প্রক্রিয়াটি, এটি খুব জটিল এবং খুবই সাবধানী প্রক্রিয়া, এবং আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছিলেন যে নভেম্বর 5-এর ইলেকশনের আগেই ভ্যাকসিন এসে যাবে, সেটা কিন্তু আমেরিকাতে আসবে না, কারণ আমাদের আমেরিকাতে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াটি একটি স্বচ্ছ প্রক্রিয়া, এবং সেজন্যই এটি একটি সাবধানী প্রক্রিয়া। কারণ আমরা চাই যে একটা ভ্যাকসিন যখন মানুষ নিবে, সেই ভ্যাকসিনটা যেন সবার জন্য একটা খুব সেফ ভ্যাকসিন হয়, যাতে সবাই যাতে এটা নেয়। ভ্যাকসিন নিতে গেলে অ্যাটলিস্ট 70% মানুষ যদি ভ্যাকসিন না নেয়, সেই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু সেভাবে হয় না। তো সেই জন্যই এটা করা হয়েছে। তো আমার যেটা মনে হয় এটা একটা সাবধানী প্রক্রিয়া, এটাতে ভয়ের কোনো কারণ নেই। আমি এখনো আশাবাদী, আমরা আশা করি আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে একটি ভ্যাকসিন আমাদের মাঝে আসবে। এটা কতদিন লাগবে সবার পেতে সেটি এখনো প্রশ্নের ব্যাপার, এবং কোন ভ্যাকসিনটি আসবে সেটিও প্রশ্নের ব্যাপার, এবং এটা কতদিন কার্যকর হবে সেটিও একটি প্রশ্নের ব্যাপার। তো এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে আর কি। আমি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে জানতে চাই যে যে ঔষধটির কথা বলা হচ্ছে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প যে ঔষধটি ব্যবহার করলেন বা বাংলাদেশের যে ঔষধের কথা বলা হচ্ছে, হাউ ইফেক্টিভ ইট ইজ, কেমন ইফেক্টিভ এই ঔষধ আপনাদের কাছে মনে হয়? দুইটা বাংলাদেশে যেটা ব্যবহার হচ্ছে রেমডেসিভির যদি বলে থাকো, ওইটা ট্রাম্পকেও দেওয়া হয়েছে। আর নতুন যেটা রিজেনারেন্স এর ককটেল, যেটা অ্যান্টিবডি যেটা আতিক বলছিল, ওইটাও দেওয়া হয়েছে ট্রাম্পকে, তার সাথে আরো সব অন্যান্য ওষুধও দেওয়া হয়েছে। তো রেমডেসিভির যতদূর এখন পর্যন্ত এভিডেন্সে আর্লি দিতে হবে, যদি লেট হয় তাহলে খুব একটা কাজ হবে না। তো প্রথম যেগুলো স্টাডিগুলো আসছে এগুলো কিন্তু লেট হয়েছে, বিকজ আমরা জ্বর হওয়ার পরে অনেকদিন বাসায় থাকতে বলছি, আসতেই বলেনি হাসপাতালে। তো ট্রাম্প সাহেব ওনার 2 দিন পরে ওনাকে হাসপাতালে চলে যেতে হয়েছে এবং দেওয়া হয়েছে। তো ওইগুলো আমরা শিখছি। তো এফেক্টিভ তো মনে হচ্ছে, এক্স্যাক্টলি কত পার্সেন্ট এটা ডিপেন্ড করবে কোন টাইমে দেওয়া হচ্ছে। টাইম যদি আগে দেওয়া হয় তাহলে মোর এফেক্টিভ হবে পরে দেওয়া থেকে। আর যে ককটেল যেটা দেওয়া হয়েছে জেনারেনের, সেটা এক্সপেক্টেড, কারণ ওই ককটেলটা বেসিক্যালি যে আমরা যে প্লাজমা দিতাম, যে একটা রোগী তার প্লাজমা নিয়ে যে ভালো হয়ে গেছে, তার প্লাজমা নিয়ে কনভালেসেন্ট প্লাজমা বলি আমরা, ওটার মধ্যেও ওইসব অ্যান্টিবডি থাকে, কিন্তু প্লাজমার মধ্যে আর অনেক প্রবলেম থাকে, যার জন্য
ওইটা ওইভাবে এফেক্টিভ না। এটাতে খালি অ্যান্টিবডিটাকে তারা তৈরি করেছে, আর অন্য প্লাজমার অন্য কোনো কম্পোনেন্ট নাই, যার জন্য এটাকে রিস্ক কম হওয়ার কথা। ট্রাম্প সাহেব তো ভালোই আছেন মনে হচ্ছে এখন পর্যন্ত, তো উনিও আমাদের একজন গিনিপিগ হয়ে গেছে, এদিকে ভালোই। তো ওষুধগুলো আমরা কশাসলি অপটিমিস্টিক হবো। আমরা খুব বলতে চাই না ডাক্তাররা, কারণ আমরা সব রোগী সবভাবে রিয়াক্ট করে না আর কি। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে আসতেছি। আমরা একটা ছোট ব্রেকের পরে আপনার দুজনের সাথে আবার একটু কথা বলবো এই বিষয় নিয়ে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। আর নয় অর জব, মাত্র 4 মাস আমাদের এখানে আয় প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে 80 থেকে 120 হাজার ডলারের চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. ফোন 9172935724। বিশ্বজুড়ে চলছে হজের মৌসুম। এই হজ কাফেলার সহযাত্রী হচ্ছেন লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমান। প্রতি বছর ওমরা ও হজ পালনে বিপাকেও পড়ছেন কেউ কেউ। প্রশ্ন উঠেছে এজেন্সিগুলোর সেবা ও দায়িত্ব নিয়ে, কিন্তু না, আরাফা হজ গ্রুপের নির্ভরতা নিয়ে কোনো প্রশ্ন নয়। যে শিডিউল আপনাদেরকে দেব এবং যে ওয়াদাগুলো আপনাদের সঙ্গে করব, আপনারা আল্লাহর রহমতে সেগুলো ঠিক পাবেন। প্রতি বছর কোরবানি ও হজ প্যাকেজে থাকছে হারাম শরীফ থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে মক্কা ও মদিনায় মানসম্পন্ন হোটেল, প্রতিটি গ্রুপের জন্য সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুব্যবস্থা, 3 বেলা রুচিসম্মত খাবার, বিজ্ঞ আলেমদের সার্বিক তদারকিতে বদলি হজের সুযোগ, এছাড়াও হজের পূর্ব ও পরবর্তী সময়ে বিশ্ব ভ্রমণের সুযোগ। আর দেরি নয়, আরাফা হজ কাফেলার গর্বিত অংশীদার হতে আজই যোগাযোগ করুন। 7050 ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন 7187778744, 9174465188। Arafa Travel and Tours, faithful companions of Hajj. একটি বাড়ি, একটি স্বপ্ন, লো ইনকাম, নো প্রবলেম, স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রোক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স, মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106.
হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা এখন উনি কথা বলবেন যারা স্টিমুলাস এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে তারপরে বিপাকে পড়েছেন তাদের বিষয়টি তিনি কথা বলবেন। আমি যাচ্ছি বিএম আতিকুজ্জামান আপনার কাছে। আপনি তো সাদেক ভাই যে কথাগুলো বললেন আপনি শুনেছেন, আপনার ওপিনিয়ন কি এতে? সাদেক ভাই কোন কোন জি, বেশ কয়েকটা আমি ব্যাপার আলাপ করতে চাই। টিকার যে বিষয়টি বলেছিলেন, টিকার বিষয় এবং কোভিডের যে বিষয়, যে বাংলাদেশের আর এখানে রোগের যে প্রকৃতি এবং ধরন। হ্যাঁ, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সাদেক ভাই খুব চমৎকার করে বলেছেন। আমি একটা গুরুত্বপূর্ণ জরিপের কথা আপনাকে বলি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ঢাকায় একটা 1000-এরও বেশি মানুষ, যারা সাধারণ মানুষ যারা সব জায়গায় আছে, তাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল এবং দেখা গেল যে শতকরা 50% মানুষের অ্যান্টিবডি পজিটিভ এসেছে। এবং বাংলাদেশের স্ল্যাম মানে বস্তিতে যারা আছে তাদেরও অ্যান্টিবডি টেস্ট করা হলো এবং দেখা গেল শতকরা 70% অ্যান্টিবডি পজিটিভ এসেছিল। তার মানে খুব ইন্টারেস্টিং জিনিস যে ঢাকায় বলতে গেলে 50%-এরও বেশি মানুষ কিন্তু এখন কোভিডে আক্রান্ত হয়েছেন। এবং সেই হিসাবে যদি আপনি দেখেন কি পরিমাণ মানুষ মারা গেছেন বা কি পরিমাণ মানুষ হসপিটালে ভর্তি হয়েছেন, কিংবা যদি সরকারের পরিসংখ্যান দেখেন সেটা কিন্তু পাবেন না। একথা সত্যি যে আমরা যে পরিসংখ্যান সরকারিভাবে পাচ্ছি সেটা সম্পূর্ণভাবে রিফ্লেক্ট করে না সিচুয়েশন, কারণ আমাদের অত বেশি টেস্ট আমরা করতে পারছি না। তো বাংলাদেশে ডেফিনেটলি আমি এগ্রি করি যে ভাইরাসের স্ট্রেনের মধ্যে একটা প্রবলেম থাকতে পারে, ভাইরাসের মিউটেশন হতে পারে। আরো একটা প্রবলেম যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। একটা হলো হোস্ট ফ্যাক্টর, মানে যাকে এটা আক্রমণ করছে সে কতটুকু ইমিউন বা সে কতটুকু সেটা লড়াই করতে পারে। আপনি যদি বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকান, একটা জিনিস কিন্তু খেয়াল করবেন যে ওভারঅল যারা গরিব মানুষ যারা আছে বা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে কিন্তু ওবেসিটি কিংবা তারা কিন্তু মোটা না। এবং আপনি দেখেছেন যে সবগুলো এজ গ্রুপে কিন্তু যারা মোটা, যাদের ওজন বেশি, সেই গ্রুপেই কিন্তু তারা কোভিডে মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর বাংলাদেশে বলে যে বাংলাদেশে টিউবারকুলোসিসের একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে যেটা সেল ইমিউনিটি বাড়িয়ে দেয়, সেলুলার ইমিউনিটি। তো ওটাকেও বলা হয় যে ওটাও একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু এগুলো কোনোটা কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়নি বা প্রমাণ করা যায়নি। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। অবশ্যই ভাইরাস ইটসেলফ একটা ডিফারেন্ট স্ট্রেন হতে পারে, ভাইরাস যেটা মডিফিকেশন যেটাকে আমরা বলি যে মিউটেশন, সেটাও হতে পারে। তবে এটা সত্যি যে বাংলাদেশে যেভাবে অ্যাটাক করছে এভাবে কিন্তু সেভাবে অ্যাটাক করছে না। আরো একটা ব্যাপার আছে যেটা খুব ইন্টারেস্টিং কথা সাদেক ভাই বলেছে, যে বাংলাদেশে যে ফ্যাক্টরি গুলো আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু এয়ার ভেন্টিলেশন মানে বাতাস একদিক দিয়ে ঢুকে যে আরেক দিকে বেরিয়ে যাচ্ছে সেটার একটা খুব ভালো সিস্টেম আছে। বিকজ ওটা করা হয়েছে যাতে শ্রমিক যারা কাজ করে তারা যাতে যে কটন যে ফাইবার গুলো আছে সেগুলো যাতে তাদের লাঙের ভিতরে না যায়। এবং তারা কিন্তু অলরেডি একটা ভ্যাকসিন, একটা মাস্ক ব্যবহার করে। বাংলাদেশের সব গার্মেন্টস ফ্যাক্টরিতে নর্মালি কিন্তু তারা মাস্ক ব্যবহার করে। তো এই জন্য দেখা গেছে যে সমস্ত জায়গায় মাস্ক ব্যবহার করতে হয় কাজের জন্য, সেই সমস্ত জায়গায় ভাইরাস কন্টামিনেশন হয়েছে খুব কম। আবার দেখা যাচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢাকায় মোটামুটি যেখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো আছে সেখানে খুব ব্যাপকভাবে এমনও অনেক ঘটনা আছে যেখানে বুড়ো বাবা মা আছে, সেখানে কোনো মানুষও যায়নি, তারপরে বাবা মা ইফেক্টেড হয়েছে। এবং তার কারণটাকে উনি খুব সুন্দরভাবে বলেছেন যে ভেন্টিলেটর সিস্টেমে এয়ার একটা সীমাবদ্ধ জায়গায় রিসাইকেল করে, সেটা বাইরে বের হয় না, আর সে কারণে কিন্তু ভাইরাস ইফেক্টেড হয়। এবং আমরা এখন জানি যে আসলে এই ভাইরাসটা এয়ারবর্ন ভাইরাসের মতন কাজ করে। আর সেই কথাটাই হলো ইম্পর্টেন্ট যে বাংলাদেশে মানুষের দরজা জানলা খোলা থাকে, বাংলাদেশের মানুষের শরীরের গঠন কিংবা সেলুলার ইমিউনিটিটা ডিফারেন্ট এবং ভাইরাসের স্ট্রেনটাও ডিফারেন্ট হতে পারে, যেটা ল্যান্সেটের গবেষণার কথা যে ভাই বলেছেন। সো এই সবগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করছে। এটা আমাদের বাঙালিদের জন্য ব্লেসিং। তবে এই কথাটা আমি বলতে পারি যে সেকেন্ড ওয়েভ কিন্তু অবশ্যম্ভাবী আসছে এবং আমার যেটা মনে হয়েছে যেটা শুরু হয়ে গেছে। আর তাই এটা অ্যাবসলিউটলি নেসেসারি যে আপনাদের ইমিউনিটি কিন্তু বাড়াতে হবে। যাদের ভুঁড়ি আছে, ওজন বেড়ে গেছে, তাদের কিন্তু ওজন কমাতেই হবে আপনাদেরকে। যাদের প্রি এক্সিস্টিং কন্ডিশন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার আছে, তাদেরকে সেটা কন্ট্রোলে রাখতেই হবে। যথেষ্ট রেস্ট নিতে হবে যাতে আপনাদের ইমিউন সিস্টেম শক্ত থাকে। রেগুলার ভিটামিন ডি খাবেন, জিঙ্ক খাবেন, ভিটামিন সি খাবেন, টক জাতীয় যে সমস্ত ফলমূল সেগুলো খাবেন। আর একটা জিনিস যে মাস্ক পরতেই হবে। এবং এতদিন আপনারা নিউ ইয়র্কে যে কাজটা করে এসেছিলেন এখন করছেন না, সোশ্যাল আইসোলেশন, এই দাওয়াতে যাওয়া বন্ধ করতে হবে কিংবা খুব ক্যাজুয়ালি মাস্ক খুলে
গল্প করা বা আড্ডা দেওয়া, এই জিনিসটা আমাদেরকে বন্ধ করতেই হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। বিশেষ করে শীতকাল আসছে, এই সময়টায় আমাদের এটা করতেই হবে। তো আশা করা যায় যদি ভ্যাকসিন চলে আসে আগামী বছরের প্রথমার্ধে, এবং তার সাথে যদি এই ভাইরাসটা আস্তে আস্তে তার কার্যকারিতা হারায়, যেভাবে স্প্যানিশ ফ্লু তার কার্যকারিতা হারিয়েছিল, সেক্ষেত্রে আমাদের জন্য সুখবর, যেটা ফাউচি বলেছেন, যে আগামী বছরের শেষ দিকে আশা করা যাচ্ছে যে মডেলটা আমরা পাবলিক হেলথের ডাক্তাররা ব্যবহার করি, সেই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ভাইরাসের সংক্রমণ আশা করা যায় কমে যাবে, শুধুমাত্র আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি এবং সমস্ত পাবলিক হেলথ মেজার গুলো মেনে চলি। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান। ডক্টর জিয়াউদ্দিন, আপনি কিছু অ্যাড করবেন এর সাথে? না, আমি কিছু এড করবো না, তবে আমি কালকে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য আমি সবাইকে দাওয়াত দিতে চাচ্ছি। সিলেটের একটা ব্লাইন্ড ডিসেবলড অর্গানাইজেশন আছে, তো যেহেতু আমরা খালি কোভিড নিয়ে এবং সব সিরিয়াস নিয়ে আলাপ করি, তো আমাদের রিকোয়েস্টে টাইম টেলিভিশন তাদেরকে কালকে আনবে। তারা কিন্তু মোস্ট অফ দেম আর ব্লাইন্ড, তারা পড়াশোনা করছে, গান বাজনা করছে, সবকিছুই করছে। তো তারা খুব এক্সাইটেড যে আপনারা বিদেশে যারা আছেন সবার সাথে পরিচিত হবে। তো সবাই থাকলে তারা অনেক হবে, উৎসাহিত হবে আগামীকাল। কাল রাত 9টায়, ঠিক 9টায় আমরা এই অনুষ্ঠানে তাদেরকে আনবো। সিলেট থেকে তারা যুক্ত হবেন এবং আশা করি আপনারা তাতে সম্পৃক্ত হবেন, যুক্ত হবেন এবং তাদেরকে উৎসাহ দেবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আমি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনার কাছে যাচ্ছি যে আপনি জানেন যে অনেকেই আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে বিপাকে পড়েছেন, অনেকের টাকা ফেরত দেওয়ার চিঠি আসছে। আপনাদের কাছে কি তথ্য আছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে আনএমপ্লয়মেন্ট কয়েকটা জিনিস নিয়ে তাহলে কথা বলি। আনএমপ্লয়মেন্টে এখন অনেকেই রিকনসিডারেশন অ্যাপ্লাই করতেছেন, যারা মনে করেন যে লাস্ট 5-6 মান্থস মনে করেন $182 করে পাচ্ছিলেন। অরিজিনালি যখন অ্যাপ্লাই করতেছিলেন যে হয়তোবা ওনার W2 দুইটা ছিল, উনি একটা দিয়ে সাবমিট করেছেন, অথবা W2 ছিল কিন্তু আবার স্কেজুল সিও ছিল, হয়তোবা স্কেজুল সি দিয়ে অ্যাপ্লাই করেছেন। উনি অথবা কম টাকা পাইতেছিলেন, 182 মিনিমাম পাইতেছিলেন, অথবা $200 পাইতেছিলেন, instead of maybe even getting up to $504. So they are taking the reconsideration application. So অনেকেই reconsideration application করতেছেন এবং এটা ওনারা পাইতেছেন। সো এইটা অ্যাপ্লিকেশনটা করার উপায় হলো যে আপনি নিউ ইয়র্ক সিটি আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, এবং ফ্যাক্স করলে মনে হয় ইজি, যদিও আপলোড আপনি করতে পারবেন। যদি ফ্যাক্স করেন তাহলে ওরা প্রিটি ইজিলি আপনাকে রেসপন্সও করছে, এবং আপনি আপনার ইমেল গুলো চেক করতে পারেন রিকনসিডারেশনের জন্য, হুইচ মে বি এ গুড আইডিয়া ইফ মানে আগে যদি তাড়াহুড়া করে অ্যাপ্লাই করে থাকেন। সেকেন্ড থিং হলো রিভিউজ, সো হুইচ ইজ ভেরি বিগ রাইট নাও। সো এখানে কয়েকটা ঘটনা ঘটছে। মনে করেন আপনার স্কেজুল সি আছে, মানে আপনি হয়তো ট্যাক্সি চালক অথবা সেলফ এমপ্লয়েড, কিন্তু আপনার হয়তোবা কিছুদিন আগের গত বছরের একটা W2 ছিল। আপনি মানে সবাই মনে করছে W2 থাকলে ইজিলি এটা অ্যাপ্রুভ হচ্ছে। সো আপনি হয়তোবা যেখানে কাজ করতেছেন না ওইখান থেকেই আপনি W2 দিয়ে আপনি হয়তোবা অ্যাপ্লাই করে ফেলছেন, আবার আপনি আনএমপ্লয়মেন্ট পেয়েও গেছেন। সো এখন যেটা গত 1-2 মাস ধরে যেটা নিউ ইয়র্ক স্টেট করেছে যে they have been asking for the verification for those employees. সো আমরা দেখছি আমাদের কিছু এমপ্লয়ি যারা কাজ করেন নাই, অথবা লাস্ট ইয়ার কাজ ছেড়ে চলে গেছেন, ওনারা আমাদের W2 দিয়ে করেছেন। তো অটোমেটিকলি ওদের মানে এমপ্লয়ারদেরকে জিজ্ঞাসা করতেছেন যে এই এমপ্লয়ি গুলোর তুমি পে স্ট্যাব গুলো পাঠাও, অথবা W2 ইয়ার এন্ড W2 গুলো পাঠাও, যেটা উনি যদি কাজ ছেড়ে থাকে তো উনি ছিল না ওইখানে। সো দে আর গোইং টু গেট এ লেটার, অর দে আর অলরেডি গেটিং এ লেটার saying that you have to either give an explanation or pay that money back with some penalties. এখন যদি এটা হইতেছে। আর থার্ড থিং, অনেকে আবার যে স্কেজুল সি দিয়ে করছেন তাড়াহুড়া করে, ওনার যে ইনফরমেশনটা দেওয়ার কথা ছিল নেট ইনকাম যেটা হয়তো বা ছিল কম, উনি গ্রস দিয়ে করছেন, অথবা ভাইসে ভার্সা, উনাদেরকেও আবার বলতেছে যে এই ডকুমেন্টেশন গুলো সাবমিট করার জন্য। জন্য দেখতেছি যে অনেক সময় মিলতেছে না, তখন কিন্তু আবার পে ব্যাক করার চেষ্টা, মানে দে আর সেন্ডিং এ লেটার সেইং send me that $15,000-$18,000 that you have taken. এখন যদি এটা আপনি ওই লেটারটা যারা পাইছেন, এটা খুব ফ্যামিলিয়ার, যে ওই লেটারের মধ্যে বলতেছে যদি আপনি ওই টাকা দিতে না পারেন দেন you have to call them back, and তারা হয়তো বা একটা পেমেন্ট প্ল্যান তৈরি করতেছে আর কি, in order for you to pay that money back as almost as a loan form. থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় যে যারা এই ধরনের চিঠি পাচ্ছেন তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে যারা চিঠি পাচ্ছেন এখানে আসলে বেশি মানে
মানে সাপোর্টিং ডকুমেন্টেশন যা যা আছে এটা দিবেন। এখন এটা আমি সাজেস্ট করবো যে ইউ রিফ্রেন ফ্রম ডুইং এনি কাইন্ড অফ ফ্রাজুলেন্ট অ্যাক্টিভিটিস, বিকজ এখানে যদি স্কেডিউল সি থাকে ওরা কিন্তু ট্যাক্স রিটার্নে দেখতেছে আবার দেখবে এই বছর এটা করলে, এবং এবং আপনি যদি W2 থাকে এটা তো ভেরি ইজি টু ডু এ ভেরিফিকেশন। তো এখানে আপনি হয়তোবা যদি মানে পুরাটা সত্য যদি না বলে থাকেন এখন হয়তোবা মানে you don't want to do any kind of fraudulent activities, কারণ all the systems are very it's easy to kind of check and balance, right? Especially for city government and Right. so আপনি and state government. So আপনি হয়তোবা সত্যই করেন, যদি টাকা দেয়া লাগে আপনার then you'll just pay that back and then আপনি ওদের সাথে একটা এগ্রিমেন্টে আসবেন, পেনাল্টি হয়তো অনেক সময় ওয়েভ করে দিতে পারতেছে। আপনি ওইভাবে যাওয়াটা উচিত আর কি, আমরা মনে করি যেটা। থ্যাংক ইউ আব্দুল ওয়াহিদ জাকির। জনাব নাজমুল হাসান, কোনো আপডেট আছে আর আপনার? না, আমার তেমন কোনো আপডেট নাই, থ্যাংক ইউ। ওকে, হোয়াট অ্যাবাউট দ্য জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস হিয়ারিং যেটা হচ্ছে এটা কেমন যাচ্ছে? অ্যাজ ইউজুয়াল উনি বলছেন যে ওনার যে পার্সোনাল, কনি ব্যারেট বলছেন যে ওনার যে পার্সোনাল ফিলিংস আছে দ্যাট উইল নট ইন্টারফেয়ার হার মেকিং জাজমেন্ট, এবং শি উইল বি কনফার্মড ইজিলি লুকস লাইক। থ্যাংক ইউ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, কালকের যে প্রোগ্রামে যে সিলেট থেকে যারা আসবেন তারা কি প্রোগ্রাম কালকে শো করবেন আমাদের দর্শকদের যদি আপনি বলেন দেন দে উইল বি। কালকে তাদের তো কম সময়ের মধ্যে তাদের ওখানে এক ভদ্রলোক ব্লাইন্ড ছিলেন, উনি মারা গেছেন, তো হি স্টার্টেড দিস একটা হোম। তো এখানে বেশ কিছু চিলড্রেনরা, তারা কেউ ডেফ, মোস্টলি ব্লাইন্ড, অটিস্টিক কম, তো ওরা ওখানে স্কুলে যায়, ভালো রেজাল্ট করে ব্লাইন্ড হলেও। তো ওরা কালকে মোস্টলি তারা আমাদের গান শোনাবে, তাদের দু একজন বক্তা তাদের স্কুল সম্বন্ধে বলবেন, কিভাবে স্কুলটা চালাচ্ছেন, আর তারা আমাদেরকে মোস্টলি মিউজিক্যাল হবে কালকে। থ্যাংক ইউ। কালকে রাত 9টায় আমাদের টাইম টেলিভিশনের অনুষ্ঠানে তারা সিলেট থেকে যুক্ত হবেন এবং আশা করি আপনারা দেখবেন, লাইভ আসবে তারা খুব ইন্টারেস্টেড, তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারবেন, তাদের ভালো রেজাল্ট করছে সবকিছু মিলে। এই যে একটা গ্রুপ যারা কোনোদিন আসতে পারে না, তারা দেখেও না, তারা যখন শুনবে যে তাদের ক্যামেরাতে সবাই দেখবে এবং তারিফ করবে, এটা বিগ বুস্ট হবে, আগে তো এরকম ছিল না আর কি। তো সেই জন্য আমরা মনে করি এটা একটা ভালো উদ্যোগ। থ্যাংক ইউ তাহের, টাইম টেলিভিশন এটা অ্যাকোমোডেট করার জন্য। থ্যাংক ইউ। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে কালকে এই অন্ধ যারা মানসিক প্রতিবন্ধী তাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা। আরেকটা জিনিস সরি, কালকে হোয়াইট কেইন ডে মানে হচ্ছে এই অন্ধদের যে সাদা লাঠির যে মানে কালকে ওদের ওরা ওই ডেটাই পছন্দ করছে, যে হোয়াইট কেইন ডেতে তারা ব্লাইন্ডরা আপনাদের সামনে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ডক্টর মাতিকুজ্জামান আপনাকে, ধন্যবাদ জনাব নাজমুল হাসান, ধন্যবাদ আব্দুল ওয়াহিদ জাকির এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।